গাইস এই দেখো এনার ছবি তোলা শেষ হচ্ছে না, এখন আমার বলছি একটু ব্লগ করে দে, তো আমি একটু ব্লগ ধরে দিচ্ছি। তা আমার ফেসটা একটু দেখো, কোথা থেকে দেখাবো, দেখা লাগবে না। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমি মোটামুটি ভালো আছি। তো অনেক দিন পর পর নিজের ইচ্ছে মতো খামখেয়ালি মতো ভিডিও তোমাদের সঙ্গে দিচ্ছি। আগের মতো সেই রেগুলারিটি মেনটেন করতে পারছি না, কেন জানি না, হয়তো ব্লগের থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তারপরেও যেটুকু সিটেপোটা আছে ব্লগের প্রতি, ভিডিওর প্রতি একটা নেশা, একটা ন্যাক, তো সেটার থেকেই এই মাঝে মাঝে একটু একটু ভিডিও শ্যুট করে রাখি। সেই ওই 4-5 দিন হয়ে গেল ওই ভিডিওটা শ্যুট করার, ভাবছি দেবো। আর কি বলো, তার একটা হয়েছে, একটু বেশি মন খারাপ থাকলে না, তখন ভিডিও এডিটিং করতে বসলে কেন জানি না কি বলবো ভিডিওটাতে, কিভাবে আমি ভয়েস ওভার দেবো, কি বললে তোমাদের একটু ভালো লাগবে ভিডিওটা দেখতে, তো সেটাই আমি ভুলে যাই যে কি বলবো। এই ভেবেই আজকে করব, কালকে করব, আবার বসি ভিডিও এডিটিং করতে, বসে না আর ভালো লাগে না, কি বলবো। এতে তো একই তো, তোমরা ভিডিও দেখতে সেরকমভাবে ভালোবাসো না, পছন্দ করো না আমার ভিডিওগুলো, আর অত একটা হয়তো দেখতেও ভালো ওঠে না, আর আমি হয়তো ভিডিওটা ঠিকঠাক করে ফুটিয়েও তুলতে পারি না, মানে তোমাদেরকে যাতে তোমাদের ভালো লাগে। তো যতটুকু পারি ততটুকুর মধ্যেই চেষ্টা করি। কোথাও যেন গিয়ে মনে হয় যে না, রেগুলারিটি মেনটেন করবো, এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেব, তারপরে যেন কোথায় যে আমি হারিয়ে যাই আমি নিজেও জানি না। আবার নিজেকে টেনে হিঁচড়ে খুঁজে নিয়ে আবার সেই ব্লগের মধ্যে মাঝে মাঝে ফেরার চেষ্টা করি। এই যে চলো আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ দেবো। এটা হচ্ছে 4-5 দিন আগেকার ব্লগ, আর ব্লগটা না অনেকটা বড় হয়ে গেছে, এই জন্য আজকে একটু হয়তো বড় হয়ে গেছে, অনেক কিছু মিসিং করে দিয়েছি ব্লগের থেকে। তো আজকের ব্লগটা হয়তো আশা করি তোমাদের ভালো লাগতে পারে, ঠিক জানা নেই, কিন্তু আমি দিচ্ছি, যেহেতু আমি ভিডিওটা শ্যুট করেছি, তো সেই তো আমি ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিতে। চলো সকালবেলা আমি একটু প্রথমে লেবু জল নিয়ে নিলাম, তারপর একটু নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এখন একটা নিজের জন্য হালকা পাতলা একটা খাবার বানিয়ে নিলাম, ব্রেড আর কলা। আর আমি এখন থেকে একটু ভাবছি ডায়েট করব। আর যারা আমরা খেতে ভালোবাসি না, তাদের কাছে ডায়েটটা সত্যি খুব কষ্টকর, যেমন আমার কাছে ডায়েটটা খুবই কষ্টকর বলতে পারো। আমি খেতে ভীষণই ভালোবাসি, কিন্তু এই যে মোটা হয়ে গেলে না, তখন আবার ডিপ্রেশনে চলে যাই, জানো। আমার একটা মন খারাপের কারণ হচ্ছে, যখন আমি একটু বেশি মোটা হয়ে যাই, তখন আমার মনটা মানে কি বলবো, খারাপ হয়ে যায়। আর যাদের কাছে একটুতেই মন খারাপ হয়ে যায়, তাদের কাছে হয়তো পৃথিবীটা সত্যি অনেক বেশি কঠিন। আমার কাছেও ঠিক তেমনই। আমার না ছোটো ছোটো বিষয়গুলোর থেকেই না খুব বেশি মন খারাপ হয়ে যায়। একটু কিছু হলেই সেটাকে নিয়ে এত ভাবি, ভাবতে নিজের মেন্টালিটিকে কোথায় নিয়ে চলে যাই আমি নিজেও বুঝতে পারি না। তো এই সব জিনিসগুলোর থেকেই আমার বেশিরভাগ মন খারাপ হয়। তো তারপর দেখো এই ফাঁকে বাজার চলে গেছে, বাজারের ফাঁকে আমি ঘরটাকে গুছিয়ে নেব। আর বেশ কয়েকদিন থেকে না, এই যে মামামির স্কুল শুরু হয়েছে থেকে না, নিজের জন্য কোনো সময় পাই না। যেটুকু বা সময় পাই সেটুকু অন্য কিছুর মধ্যে ব্যস্ত রাখি। ধরো সবসময় কাজ করলে তো আর ভালো লাগে না, মেন্টালি দিক থেকেও খারাপ থাকে, যে সবসময় কাজ করছি, নিজের জন্য টাইম পাচ্ছি না। তো সেই টাইমের ফাঁকে না মাঝে মাঝে চেষ্টা করি, কী বলো তো, একটু রিল বানাই সেজে গুজে নিয়ে। কোথাও তো বাইরে যেতেও পারি না, কোথাও বাইরে যাওয়ার মতো অবস্থা নেই, যাওয়ার মতো পরিস্থিতি নেই। তো মাঝে মাঝে কী করি, ঘরে বসে একটু সাজুগুজু করে রিলস বানাই। এই নিজের জন্য যেটুকু টাইম বের করতে পারি, ঘরের কাজের জন্য না, বাড়ির কাজের জন্য যে এক্সট্রা কাজগুলো, সেগুলো ঠিকঠাক গুছিয়ে করে উঠতে পারছি না। আর এখন হয়তো পারবো না, জানো কেন জানি তো, নিজের কি বলবো, মেয়ে যারা সংসার করছে তারা সবাই বুঝবে কম বেশি, যারা বাচ্চাদের মানুষ করছে। এখন না নিজেদের থেকে না বাচ্চাদের পিছনেই টাইমটা বেশি চলে যায়। যখন আরও স্কুল দেওয়া হয়, এই এক একটা দিন এক একটা থাকে, বাচ্চাদেরও তো টাইম থাকে না, তার সাথে মাদেরও টাইম থাকে না। আর বাচ্চাদের পিছনে কিন্তু সবসময় মাদেরই বেশি খাটতে হয়। যেমন হচ্ছে স্কুল থেকে নিয়ে যাওয়া, দিয়ে আসা,
তারপর অনেক গানের ক্লাস থাকে, নাচের ক্লাস থাকে, আর্টের ক্লাস থাকে। সত্যি এগুলো করতে করতে মানে নিজের জন্য কখনোই একটু টাইম খুঁজে বের করতে পারি না যে এক্সট্রা আমি কোনো কাজ করব। আগে তাও রবিবার করে একটু ফাঁকা পেতাম, সেই রবিবারটুকুও এখন আর ফাঁকা পাই না। সেই দিনটুকুও মানে ব্যস্ততার মধ্যেই কেটে যায়। তো ঘরের কাজগুলো সত্যি আর গুছিয়ে ওঠা হয় না আর কি। মানে আগের মতো খুব টিপিটাপি করে যতটা পারি টিপটাপ করে রাখার চেষ্টা করি আমি। তো চলো এই ফাঁকে আর হচ্ছে ও বাজারে গেছে, এই ফাঁকে আমি ঘরটাকে গুছিয়ে নেব। তারপরে না আজকে না তোমাদের সঙ্গে রান্নাবান্নার ব্লগ আর শেয়ার করবো না, সেভাবে কিছু রান্নাও করবো না। আর রাত্রিবেলা না আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ির যাওয়ার কথা আছে। আর বিয়ে বাড়ি গেলে ব্লগটা বড় হয়ে যাবে, আর বেশ বড় একটা ব্লগ তোমাদের দেখতে কিন্তু ভালো লাগবে না। তো চলো। আর ভাবছি যে না এই যে মেকআপের জিনিসগুলো ভীষণ এলোমেলো হয়ে আছে, বিয়ের পর বিয়ে লেগেই আছে। জামা কাপড় আলমারি, এই যে ড্রেসিং টেবিলের সব একই অবস্থা, ঘেটে ঘ হয়ে আছে। টাইম পাচ্ছি না বলে সেগুলোকে গোছানো হচ্ছিল না। তো আজকে ভাবলাম না যে একটা একটা করে পরিষ্কার করবো। যেমন আজকে একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, এরপরের দিন আলমারিটা পরিষ্কার করবো, জামা কাপড়, বা একদিন শাড়ির পাটটা পরিষ্কার করবো, একদিন কুর্তির পাটটা, একদিন মাম্মামের জামা কাপড়ের পাটটা, তারপরে একদিন হাজব্যান্ডের জামা কাপড়ের পাটগুলো, বা ডেইলি ইউজের জন্য জামা কাপড়ের পাটগুলো না একদিন করে পাট করে পরিষ্কার করবো। একদিনই না অত একটা হাতে টাইমও পাই না, আর অত একবারে গোছানো সম্ভব হয়ে ওঠে না। তা আজকে ভাবলাম চলো আজকে টুকিটাকি করে একটু করে রেখে দিই, তারপরে আবার না হয় করে নেবো। কেউ কাজের ফাঁকে আমার মাম্মামের স্কুলের টাইম হয়ে গেছে, আর আমার এর ফাঁকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। আর আজকে আমি তোমাদেরকে বলে দিই কী রান্না করেছি। খুব সাধারণ ডাল রান্না করেছি, মাম্মামের জন্য একটা ডিম ভাজা করেছি, আলু ভাজা করেছি, আর হচ্ছে পালং শাক, এই রান্না করেছিলাম আজকে। খুব বেশি রান্না এইটুকুই রান্না হয়েছে, মোটামুটি রান্না হালকা পাতলা, যাতে রাত্রিবেলা যেহেতু ভারী খাবার খাবো আমরা, তো সেহেতু দিনের বেলা হালকা পাতলা খাবারই মানে রান্না করলাম আর কি। তারপরে মাম্মামকে দিয়ে দিলাম একটা কলা, একটা সন্দেশ, আর দিয়ে দিলাম কেক। যদিও জানিও ও অর্ধেকটা খাবে, অর্ধেকটা বাড়িতে ফেরত আনবে, কলাটা তো খাবেই না। খুব বেশি হলে কেক একটা কি দুটো খেতে পারে, সন্দেশ হাফটুকু খাবে, এই আর কি। তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, ঘরটাকে পরিষ্কার করে নিলাম। তো চলো আমার সাথে থেকে ব্লগটা কন্টিনিউ করো। চলো আর
তোমাদের সঙ্গে আমার আর একটা দুঃখের কথা শেয়ার করে, যেটা আমার ভীষণই দুঃখ হয়, ভীষণই রাগ হয় মাঝে মাঝে। তার জন্য আমাকে রিং লাইটটা জ্বালিয়ে সবসময় আমার ড্রেসিং টেবিলের সামনে সাজতে হয় বা ক্রিম লাগাতে হয়, যাই খুশি করি না কেন। মানে আমার ড্রেসিং টেবিলটা আমার লাইটের অপোজিট সাইডে, মানে একদম অন্ধকার, জানলা না এবং লাইটের দিক থেকে দুদিক থেকেই মানে অন্ধকার হয়। মানে আমি চোখেই দেখি না এরকম বলতে পারো ড্রেসিং টেবিলের আয়নায়। আমি এইদিকে আমার জানলার সাইডে ছোট্ট একটা আয়না দিয়ে আমি লাগিয়ে রেখেছি, সেখানেই সবসময় আমি মুখ দেখি আমার আর কি। আর যখন সাজি তখন রাত্রেবেলা আমি সবসময় বা দিনের বেলা আমি রিং লাইট জ্বালিয়ে সাজি। তো যখন ড্রেসিং টেবিলটা আমি বানিয়েছিলাম ড্রেসিং টেবিলটা, তখন মিস্ত্রিকে আমি বলে দিয়েছিলাম যে আমাকে একটা এলইডি লাইট লাগিয়ে দিল, সেটা কোনো বশত না করে দেয়নি। আমিও যে লাগাবো সেটাও আর হয়ে উঠছে না। তো এই জন্য না ভীষণই মন খারাপ হয়। এই জন্য আমার ঘরে দেখবে যখনই আমি টিভির সামনে আসি তখনই কিন্তু আমি আয়নার সামনে আসি, তখন আমার রিং লাইটটা দেখবে সবসময় কিন্তু থাকে। আর দ্বিতীয়ত না আমার একটা বড় স্ট্যান্ড আছে, স্ট্যান্ড নিয়েছি আমি ভিডিও করার জন্য। সেই স্ট্যান্ডটা না আমি ইউজই করতে পারি না, আমার খুব ঝামেলা মনে হয়। রিং লাইটটাই আমার খুব সহজ সাপটা মনে হয়। তারপরে চলো ওদিকে বেরিয়ে পড়লাম, আর কিছু কথা বলছিলাম, আওয়াজের জন্য বন্ধ করে দিয়েছি। আর যখন বাড়ি থেকে বেরোই না, এখন তো গরমটাও পড়ে গেছে, আর এদিকে বেরোলে না টোটো পাওয়া যায় না, এইটুকু বাজার পর্যন্ত আমাকে হেঁটেই যেতে হয়, সেটাই বলছিলাম আর কি। তো তারপরে আর এই রেলগেট, যেটা 1 মিনিট অন্তর পরে, যতবার তুমি যাওয়া আসবা করবে ততবার এখানে এসে 10-15 মিনিট তো লেট। যেখানেই তুমি বেরো না কেন তোমাকে যদি একটা ট্রেন আসে তাহলে তো 5-10 মিনিট দাঁড়াতেই হবে। আর পরে যদি দুটো ট্রেন একসঙ্গে আসে, ডাবল লাইন যেহেতু, সেই তো আরও অনেকটা বেশি। তারপরে এসে আর তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি, সরাসরি এখন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি। সবাই আমরা রেডি। দিনের বেলা গরম হলেও কিন্তু রাত্রিবেলা ঠান্ডাতে মাম্মামকে না বকা দিচ্ছিলাম, ও সোয়েটার পরবে না। মায়ের থেকে মেয়ের স্টাইল বেশি হয়ে গেছে এখন, মাকে দেখে দেখে যদিও শিখেছে, এত সাজনী বুড়ি আর এত স্টাইলিশ হয়ে গেছে মায়ের থেকে, মাকে আর দুদিন পরে হার মানিয়ে দেবে স্টাইল সম্বন্ধে আর কি। তো ওকে আমি একটা জ্যাকেট পরিয়েছি, তো সেই জ্যাকেট পরবে না, নিচে টপ পরবে, উপরে পুরো প্লাজো প্যান্ট পরেছে, জিন্স প্যান্ট পরেছে। যদি ওকে দেখাতে পারলাম না, ভুলেই গেছিলাম। আর ও না ভিডিও বা ছবি উঠতে একদমই চায় না, পছন্দ করে না কেন জানি না আমার মেয়েটা। তো তারপরে এখানে আসলাম, আর এখানে ওরা একটু গল্প করছিল। ওর বন্ধুর বোনের বিয়ে, হ্যাঁ, খুব পাড়ায় তো সবার সঙ্গেই খুব একটা ভালো বন্ডিং আছে। তো এতটা লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে, 10:30 বেজে গেছে বিয়ে বাড়িতে আসতে আসতে আমাদের কোনো একটা কারণবশত রেডি হতে আর কি। তার আগে অনেক আগে এসেছিলো, এসে তারপর আমাকে এসে নিয়ে যাচ্ছে। আমি রেডি হলাম, মামামকে রেডি করালাম, তার মাঝখানে আমার একটা কাজ পড়েছিল, সেটা না হয় কোনো এক পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা আমার দুটো পার্টি মেকআপ ছিল, সেই পার্টি মেকআপটা তো আমি করেছি, করে তারপর দেন আমি কোনো মতো রেডি হয়ে এসেছি। তবুও দেখে আমাকে বললো কেমন লাগছে। সিম্পলের মধ্যে কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে সিম্পলভাবে সেজেছিলাম, তো কেমন লাগছে সেটা বললি। আর বরকে বলছিলাম যে তুমি একটু ক্যামেরা করে দাও, যেহেতু এখন আর কেউ নেই বিয়েবাড়িতে। যখন কেউ থাকে না, আমার ননদরা থাকে বা আমার যারা সাথে থাকে, তখন তো ওদেরকে অনবরত বিরক্ত করেই যায় যে ছবি তুলে দে, ভিডিও করে দে, একটু পরেই দেখতে পারবে। যদি ওদেরকে পাই আর কি, তাহলে হয়ে গেল আমার আর ভিডিও করা বা ছবি তোলার এত ঝামেলা থাকে না, বললেই তুলে দেয়। আর বরকে বলতে ভিডিও বা একটা ছবি তোলাতে গেলে অনেক খাটতে হয় আর কি বলতে পারো। অনেকটা ঝগড়া করতে হবে আগে প্রচুর পরিমাণে, যে আমাকে ভিডিও করে দাও, একটা ছবি তুলে দাও ভালো করে। হয়তো বা একটা ছবি তুলে দেবে, আমার ছবিটা ভালো হয়নি, দ্বিতীয়বার আবার বলবো যে তুলে দাও, তখন খেপে যায় যে কত ছবি তুলতে লাগে তোমাদের। আর ননদ বা দেওরও সেম একই, সরি বললাম, দেওরের কথা বললাম ভুলে। এসে দেখি যে বউ বিয়েতে বসে গেছে, বিয়ে হচ্ছে বাড়িতে, আর প্যান্ডেলটা করেছিল একটা খোলা মাঠে সেখানে। তো সেটা তো দেখানো হলো না। তো চলো, অনেকটাই লেটে এসেছি, তাই বিয়ে বাড়িতে অত একটা ভিড় ভাট্টা নেই। একটু শুধু 8টা-9টার মধ্যে আসতাম তাহলে হয়তো বিয়ে বাড়িতে ঢোকা যেত না, এরকম অবস্থা। আর বর বউয়ের সঙ্গে তো ছবি উঠতে পারিনি, কারণ বিয়েতে বসে গেছে। আর এদিকে প্রচুর পরিমাণে প্যান্ডেল, বড় প্যান্ডেল ছিল, একটু ফাঁকাই হয়ে গেছে বিয়ে বাড়ি। বললাম না যে অনেকটা পরিমাণে লেটে আসার কারণে। আর আমাদের গ্রামের সাইডের বিয়ে বাড়িগুলোতে কিন্তু এই গাইস, এই দেখো এনার ছবি তোলা শেষ হচ্ছে না, এখন আমার বলছি একটু ব্লগ করে দে, তো আমি একটু ব্লগ ধরে দিচ্ছি। তো আমার ফেসটা একটু দেখো, কোথা থেকে দেখাবো, দেখা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমার ফেসটা দেখো, আমি দেখাবো ভাবতেছিলাম, কিন্তু দেখাবো না।
বউয়ের সুটকেসকে তোমাকে দান করে দিয়ে গেছে। মাইক বন্ধ রাখা কর। যাস এখন না। টাটা গাইস। আর এদিকে বিয়ে শেষে ফ্যামিলি ফটো হচ্ছে। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো এক ব্লগের সাথে।